সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ক্ষমতায় শেষ কথা। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। গত ১.৫ বছরে যা কিছু হয়েছে সব কিছুর মূলে কি আসলে ক্ষমতার প্রতি সবার আকর্ষণটাই কাজ করে? ক্ষমতায় কি শেষ কথা, সেই প্রশ্ন নিয়ে শুরু করব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আপা স্বাগত। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই, প্রশ্ন আর উত্তর খোঁজার চেষ্টা করতে চাই যে ক্ষমতায় শেষ কথা কিনা। রুমিরাপ্পা, আপনার কাছে আসি। যে শিরোনামটি দিয়ে শুরু করছিলাম যে মাঠ প্রশাসনের বড় ধরনের রদবদল হয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। একই দিনে 64টি জেলায় নতুন এসপি এবং 166 ইউনো বদলি করা হয়েছে। এই যে লটারির মাধ্যমে যে বদলিটা আসলে হচ্ছে, সেটিকে নিশ্চিত করবে যে কোন এলাকায় আসলে কেমন অফিসার দরকার, কোন এলাকায় কেমন অফিসার থাকলে সেখানকার আসলে যে চাহিদা সেটা পূরণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুশকিলটা হচ্ছে রাজনীতির সঙ্গে আমলাতন্ত্রকে এমনভাবে আমরা জড়িয়ে ফেলেছি যে আপনি আসলে নিরপেক্ষ এবং সত্যিকার অর্থে যারা দক্ষ প্রফেশনাল সেরকম আমলা আমাদের পক্ষে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। আপনি লটারি করে যাকে যেখানেই দেন না কেন, তিনি তো সেই এলাকায় তার রাজনৈতিক আদর্শের যে বিশ্বাসী প্রার্থী থাকবেন তার পক্ষেই তিনি কাজ করবেন। সো আপনি লটারি করে তো আর এমন নয় যে আপনি ভিন গ্রহ থেকে কাউকে নিয়ে আসছেন বা ভিন্নভাবে ট্রেন্ড সুপার প্রফেশনাল কাউকে আপনি নিয়ে আসছেন, আপনি তো তা করছেন না। সো তিনি তার ডিস্ট্রিক্টে হয়তো যাকে হেল্প করতেন তার জায়গায় অন্য ডিস্ট্রিক্টে গিয়ে একই মনা সমমনা ভিন্ন যে ক্যান্ডিডেট আছেন তাকে তিনি হেল্প করবেন। সো আমার মনে হয় না যে এই লটারিতে খুব একটা কাজ হবে। এক, দুই হচ্ছে এগুলো সাধারণত করা হয় যে দীর্ঘদিন কোনো এলাকায় যদি একই এসপি ডিসি বা ইউনো থাকে, তখন ওই এলাকার ক্ষমতাসীন দল যারা আছে সেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে তাদের একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। সো দেখা যায় যে দীর্ঘদিন এক জায়গায় কাজ করবার কারণে যে সুসম্পর্কটা হয়, নির্বাচনের আগে সেটার একটা ভালো ফল সেই পার্টিকুলার দলের প্রার্থী ভোগ করেন। কিন্তু বাংলাদেশে তো এই মুহূর্তে আসলে ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দল অ্যাপারেন্টলি নাই। সো আপনি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে এই যে এই সুবিধাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটাও তো এখানে অ্যাপ্লিকেবল না। সো এই রদবদলের ফলে আসলে কতটুকু সুফল হবে সেটা আমরা জানি না। মোটা দাগে যদি আমরা একটি ভালো নির্বাচনের কথা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে একটা ভালো নির্বাচনে প্রশাসন একটা বড় রোল প্লে করে সত্য, কিন্তু প্রশাসনে 100% রোল প্লে করে না। এখানে সরকারের ভূমিকা আছে, নির্বাচন কমিশনের ভূমিকা আছে, পলিটিক্যাল পার্টির ভূমিকা আছে, প্রার্থীদের ভূমিকা আছে, কর্মী সমর্থকদের ভূমিকা আছে এবং তারপরে প্রশাসনের ভূমিকা আছে। সো এটা একটা টিম ওয়ার্ক, এটা একটা কম্বাইন্ড টিম ওয়ার্ক। সো এখানে কেবল দরকার ছিল কিনা? হ্যাঁ, রদবদল হতে পারে, কিন্তু এই রদবদল দিয়ে আপনি খুব মিরাকল কিছু আশা করাটা আমার কাছে ভুল মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসে এই যে লটারির মাধ্যমে প্রশাসনের যে রদবদল, সেটি আসলে কতটা সুফল বয়ে আনবে, সুফলকে আসলে বয়ে আনবে কিনা, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। সরকার ঘোষণা করেছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, যদিও আমাদের একটা কথা আছে যে উপরে ফিটফাট অন্দরে সদরঘাট। আমাদের প্রশাসন, আমাদের রাজনীতি, আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যদি দেখেন তাহলে ভেতরের সদরঘাটের অবস্থা। গত 1 বছর সরকার যে সময়টা পেয়েছে, এই সময়ের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা বলেন, আইনের শাসন বলেন, কোনো একটা জায়গায় দৃশ্যমান কোনো অগ্রগতি সরকার দেখাতে পারেনি। এখন যেহেতু নির্বাচন এসেছে এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের ডোমেস্টিক পলিটিক্স যেমনিভাবে জেগে উঠছে, একই সঙ্গে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা, তাদেরও দৃষ্টি যেহেতু পড়েছে, সুতরাং সরকার তার সম্মান রক্ষার্থে কতগুলো আর্টিফিশিয়াল উদ্যোগ গ্রহণ করছে। এসপি এবং ডিসিকে লটারি করে দায়িত্ব বন্টনের এই দাবিটা জামাত ইসলামের পক্ষ থেকে গত কয়েকদিন আগে তাদের দলের সেক্রেটারি জেনারেল তুলেছিল এবং আমি এর আগেও আরও কয়েকটা ঘটনার উদাহরণ দিয়ে দেখাতে পারি। সরকার প্রশাসন পরিচালনায় তুলনামূলকভাবে জামাতের যে এক্সপেকটেশন, তাদের যে দাবি, সেই দাবির প্রতি
এক ধরনের নমনীয়তা প্রদর্শন করে। অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। এবারও প্রায় সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। প্রশাসন, রুমিনাপা যথার্থভাবে বলেছেন, আচ্ছা আমরা যে সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলো করি, কেনাকাটাগুলো করি, আপনি খেয়াল করবেন যে আমরা সিঙ্গাপুর থেকে চাল কিনে আনছি, থাইল্যান্ড থেকে চাল কিনে আনছি, অমুক জায়গার থেকে সার কিনে আনছি, এবং তারপর শোনা যায় সরকার রেজিম যখন চেঞ্জ হয় যে এই জায়গায় কেনাকাটার সময় একটা ভেতরে ভেতরে একটা ডিল হয়েছিল। আচ্ছা, থাইল্যান্ডের যে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা চালটা কিনলাম এবং একটা অনৈতিক লেনদেনের সম্পর্ক, সে তো আমার বাড়ির পাশের কেউ না। তাহলে আমার দেশ থেকে 7 সমুদ্র 13 নদীর ওপারে কেউকে আমি নিয়ে এসে ব্যবসায়ের ক্ষেত্রে যদি গোপন লেনদেন করতে পারি, অনৈতিক কাজ করতে পারি, তাহলে আপনি লটারি করে দেন আর অন্য কোনো প্রসেস মেনটেন করে দেন। যদি ইচ্ছা করে কোনো সরকারি কর্মকর্তা তিনি কারো প্রতি অনুরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করবে, এটি করা সম্ভব। আচ্ছা, আমাদের এই যে লটারির যে দাবিটা, এই ধরনের যে বক্তব্যগুলো, এটি এক ধরনের আইওয়াশ। নির্বাচনটা নিরপেক্ষ হবে কি হবে না এটি নির্ভর করে সরকারের উপরে। এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরকার আসলে কি চায়। সরকার যদি নির্বাচন নিরপেক্ষ চায় তাহলে নিরপেক্ষ হবে, সরকার যদি নিরপেক্ষ না চায় তাহলে নিরপেক্ষ হবে না। যদিও ইতোমধ্যেই সরকারের, বিশেষ করে আমাদের উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার যে কর্মকাণ্ড, সেটি প্রমাণ করে যে তারা 2-3টা দলের প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা আছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ ঠিক করে দিবে কোন দলটা ছোট কোন দলটা বড়। সরকার তার জায়গা থেকে সব রাজনৈতিক দলকে নিবন্ধিত একই ধরনের ট্রিটমেন্ট দিবে, একইভাবে গুরুত্ব দিবে, বিবেচনা করবে। কিন্তু আপনি যখন ফ্রান্সে যাচ্ছেন তখন 3টা দলকে নিয়ে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন 4টা দলকে নিয়ে যাচ্ছেন। এই যে সিলেকশন প্রক্রিয়া, এই সিলেকশন প্রক্রিয়ার ভেতর থেকে আপনি পাবলিককে একটা মেসেজ দিচ্ছেন যে এখানে 34টা 70টা নিবন্ধিত দল থাকলেও মেইন রাজনৈতিক দল হচ্ছে এই 3টা। তো পাবলিক যদি সেটি বিবেচনা করে ভোটের সময় তার ভোটটা প্রয়োগ করে, তাহলে ওই যে লেভেল প্লেইং ফিল্ড বা এই ধরনের যে আপনি ঠাট্টা মশকরা ইত্যাদি ইত্যাদি করছেন, এগুলোর কোনো ফলাফল হবে না। আমরা মনে করি যে প্রশাসনকে কিভাবে নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে, এটা সম্পূর্ণ নির্ভর করে সরকারের চরিত্র, সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের নিরপেক্ষতা এবং তার দৃঢ়তার উপরে। জি, অসংখ্য ধন্যবাদ। রুমিনাপা, একই দিনের 2টি ভোটের আয়োজন নিয়ে একটু কথা বলি। নানান ধরনের চ্যালেঞ্জ আসবে, এটা সবাই মোটামুটি জানে। নির্বাচন কমিশনও বলছে যে তাদের নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ সময়ের একটা বিষয় আছে। সেখানে ফলাফল যদি একই দিনে হয়, একই দিনে যদি ভোট গ্রহণ হয়, আমি ওই বিষয়টাতে পরে যাচ্ছি যে আসলে এই যে গণভোট যেটি হবে সেটি আসলে কতটা গুরুত্বের সাথে মানুষ নেবে। কিন্তু চ্যালেঞ্জগুলো আপনি কি কি দেখেন, আর কি কি চ্যালেঞ্জ আসলে এটার মধ্যে আসতে পারে? চ্যালেঞ্জ অনেকগুলো। এক হচ্ছে, দেখুন আমরা যে 4টি প্রশ্ন মানুষের সামনে রাখছি গণভোটের ব্যাপারে, এই 4টি প্রশ্ন অত্যন্ত টেকনিক্যাল, কনস্টিটিউশনের মতন একটা বিষয় নিয়ে, যেই বিষয়টির ব্যাপারে যদি ধারণা না থাকে, পড়া না থাকে, এবং এই ব্যাপারে যদি আপনার যথেষ্ট পরিমাণ আইডিয়া না থাকে, তাহলে হ্যাঁ বা না কোনো দিকে যাওয়াটাই আপনার জন্য ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সাক্ষরতার হার যতই হোক না কেন, লিখতে পড়তে জানে এবং বোঝে এরকম মানুষের সংখ্যা 10 to 12%-এর বেশি না, 15% অ্যাট বেস্ট। সেখানে এত টেকনিক্যাল বিষয়ে বুঝে শুনে ভোট দেওয়ার মতন ক্যাপাসিটি আছে 3 to 5% মানুষের। তাহলে আপনি সাধারণ মানুষ যারা হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, তারা কিভাবে ভোট দেবে? তারা ভোট দেবে যে তাদের সমর্থনকারী, মানে তাদের সমর্থিত যে দল, তারা যেভাবে চাইবে তারা সেইভাবেই ভোট দেবে। এখন ধরুন 2টো প্রশ্নের ব্যাপারে, আমি জাস্ট র্যান্ডমলি বলছি, 2টো প্রশ্নের ব্যাপারে বিএনপির মত হচ্ছে হ্যাঁ, একটি প্রশ্নের ব্যাপারে 50-50, কারণ প্রথম অংশের সঙ্গে হ্যাঁ, দ্বিতীয় অংশের সঙ্গে না, আর শেষ প্রশ্নটার ব্যাপারে, মানে যে কোনো, আমি জাস্ট র্যান্ডমলি বলছি, আরেকটি প্রশ্নের ব্যাপারে না। বিএনপি কিভাবে তার ভোটারদেরকে বোঝাবে যে তারা হ্যাঁতে ভোট দেবে নাকি নাতে ভোট দেবে? মানে দলের বোঝা যেখানে কঠিন, সেখানে আসলে যারা ভোটার, যারা সমর্থক, তারা কিভাবে দেবে? 4টা প্রশ্নেরই আপনাকে হয় সবগুলো হ্যাঁ হতে হবে, না হলে সবগুলো না হতে হবে। এটা কি সম্ভব? আচ্ছা,
জামাতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা হয়তো 3টাতে হ্যাঁ চায়, 1টাতে তারা না বলে, তাহলেও বা তারা তাদের প্রার্থীদের, তাদের মানে ভোটারদেরকে কিভাবে বিষয়টিকে বোঝাবে। 2 হচ্ছে এই যে সংবিধান সংস্কারের যে আলোচনাটা হচ্ছে, যদি কোনো কারণে না জয়যুক্ত হয়, আমি এই কথাটি বলছি এ কারণেই যে যেহেতু কোনো দলই সব প্রশ্নে হ্যাঁ বা সব প্রশ্নে না এর দিকে নাই, মিক্সড একটা ব্যাপার, সেখানে তারা তাদের ভোটারদেরকে এই 2 মাসের মধ্যে কতটুকু এডুকেট করতে পারবে, কতটুকু বোঝাতে পারবে, হ্যাঁ বা না এর ব্যাপারে দলগুলো কি নিজেরা সিদ্ধান্ত নিয়েছে কিনা কোনটাতে তারা চায়, সেটাও একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের ভোটাররা পালিয়ে যায় নাই। আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের ভোটারদের খুব সম্ভাবনা আছে নাতে ভোট দেওয়ার? একদম। যদি তারা নাতে ভোট দেয়, সেই সঙ্গে কিছু ফ্লোটিং ভোটার আছে, তারা কখনো হ্যাঁ কখনো না, মানে কখনো এই দল কখনো ওই দলকে ভোট দেয়, তারাও যদি নাতে ভোট দেয়, সেই সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মীরাও যদি কেউ কেউ নাতে ভোট দেয়, বিএনপি নামে বলা হচ্ছে যে বিএনপি একেবারে মুখে মুখে না বললেও ভেতরে ভেতরে আসলে বিএনপি নাতেই চায়, কেননা তাদের নোট অফ ডিসেন্ট সহ বেশ কিছু বিষয় আছে যেটি তার সাথে ভিন্ন মত আছে। সো তাহলে কিন্তু না যদি জয়যুক্ত হয়, তখন আপনি একে তাকে পয়েন্ট আউট করে দোষ দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না বিএনপির জন্য, আপনি বলতে পারবেন না আওয়ামী লীগের জন্য, আপনি বলতে পারবেন না জামাতের জন্য। ইউ ক্যানট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পার্টি। আপনাকে নাটা মানতে হবে। এবং তাহলে বাংলাদেশে গত 15 মাসে যেই নাটক হলো, নাটক বলছি আমি অনেক কারণে, হ্যাঁ নার জন্য না, অনেক কারণে আমি এটাকে নাটক বলছি, এবং আমি শিওর আমার ভাইও আমার সাথে একমত হবেন। নানান রকম যে নাটক ছলাকলা হলো 15 মাসে, সেটা শূন্যতে পরিণত হবে, তাই না? আমরা এত সংস্কারের কথা বললাম, এত ঝগড়া করলাম, এত তর্ক বিতর্ক করলাম, এমন ভাবে ঘাম ঝরালাম যেন সংস্কার হলেই বাংলাদেশটা এইভাবে প্যারিস হয়ে যাবে, এইভাবে সিঙ্গাপুর হয়ে যাবে। এই যে আমরা তুড়ি মারলাম যে এরকম হয়ে যাবে, একটা বিরাট অশ্বডিম্ব হবে। এখন দেখেন, যদি এই রকম চাপ না আসতো যে এখনই ইমপ্লিমেন্ট কিভাবে করবে সেই ব্যাপারে একটা রাস্তা বের করতেই হবে, তাহলে কি হতো, যেই দলই নির্বাচিত হয়ে ক্ষমতায় যাক না কেন, তার উপরে অন্তত একটা মরাল প্রেশার থাকতো যে সংস্কার তাকে করতে হবে। এখন যদি না হয়ে যায় কোনো কারণে জয়যুক্ত, তাহলে আর ন্যূনতম কোনো সংস্কারের প্রেশার আর পলিটিক্যাল পার্টিগুলোর উপর থাকছে না। একদম। তো বেশি চাপ দিতে গিয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে পুরো মানে জিনিসটাই ফসকে যাচ্ছে, পুরো জিনিসটাই হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় শরীফুজ্জামান শরীফ, এটি কি বজ্র আটনি ফস্কগিরো হয়ে গেল গণভোটটা? জি, গণভোটকে আমি 3টা আসপেক্ট থেকে দেখি। প্রথম জায়গাটা হচ্ছে এর ভেতর থেকে আপনি নেক্সট যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের প্রতি একটা অবিশ্বাস তৈরি করে দিচ্ছেন। সেটা কিরকম? আপনার একটা সংসদ হচ্ছে সার্বভৌম, কনস্টিটিউশন অনুযায়ী সংসদ সার্বভৌম, সংসদ সিদ্ধান্ত নিবে, কিন্তু আপনি সংসদ নির্বাচনের আগে গণভোট দিয়ে এবং তার সাথে আলাপ আলোচনা করে যুক্ত করে দিলেন। আপনি বিশ্বাস করছেন না যে নির্বাচনের মধ্য দিয়ে যারা পার্লামেন্টে বসবে তারা এটি সংস্কার করবে। এই যে অবিশ্বাসের জায়গাটা, এই অবিশ্বাসের পেছনে একটা দীর্ঘ রাজনীতি আছে। বাংলাদেশে যে 1-11-এর যে পলিটিক্সটা এসেছিল, এবং সেই পলিটিক্স থেকে পলিটিশিয়ানদেরকে বিচ্ছিন্ন করার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের বেশ কয়েকজন প্রজেক্ট ডিরেক্টরকে আমি এই সরকারের আশপাশে দেখছি, এবং তাদের মাথার মধ্যে সেই 1-11-এর কনসেপ্টটা এখনো আছে। রাজনীতিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করো, রাজনীতিকে অন্যদের হাতে নিয়ে যাও। নেক্সট পার্লামেন্টকে অবিশ্বাস করার, সন্দেহের রাজনীতির একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করতে যাচ্ছেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এখন পর্যন্ত বাংলাদেশটা বা নেক্সট যে ইলেকশন, এটি তো পরিচালিত হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী। রমিনাপা আইনের মানুষ, আমাদের কনস্টিটিউশনের এখন পর্যন্ত যেটাকে আমরা ফলো করছি, সেখানে কি গণভোটের কোনো অপশন আছে? না। তাহলে আমাদের ইলেকশন কমিশন, তারা যে ওথ নিয়েছিল, তারা কিসের উপরে ভিত্তি করে ওথ নিয়েছিল? কি করবে? তারা কনস্টিটিউশন ফলো করবে, তাই তো? তো এখন আপনি জুলাইয়ের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী আপনি গণভোটটা করতে যাচ্ছেন। আমাদের পলিটিশিয়ানরা জুলাই ঘোষণার প্রতি তাদের অঙ্গীকার আছে, দায়বদ্ধতা আছে,
কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন কমিশন যে গ্রাউন্ড তার যে সমস্ত জায়গায় কাজ করার কথা, সেখানে ইলেকশন কমিশন তার সংবিধানের যে বিষয়টি নেই সেটি নিয়ে একটা গণভোটের আয়োজন করতে যাচ্ছে। আজকে হয়তো আপনার আইনের ভয়ে, মবের ভয়ে কেউ এই প্রশ্নটা করছে না, কিন্তু কখনো না কখনো এই প্রশ্নটা উঠবে যে ইলেকশন কমিশন তার নির্ধারিত এজেন্ডার বাইরে এই কাজটি করতে পারে কিনা। এই কাজটি তো ইলেকশন কমিশন করবে, এই কাজটি করতে পারে কিনা। তৃতীয়ত হচ্ছে এটি যে ইমপ্লিমেন্ট, যেটা আপনি যেভাবে করতে চাচ্ছেন, আমাদের দেশের নাগরিকদের ভোটারদের যে ধরনের ধারণা বা তার প্র্যাকটিস যেটা, সেটা কখনোই এই ধরনের একটা ভোটের ব্যবস্থার সাথে সহনশীল না। আমাদের প্রতীক দেখে আমরা ভোট দেওয়ায় অভ্যস্ত। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ করা হয়, ইলেকশনের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, আমাদের নাগরিকদের ভোটারদের একটা বিরাট অংশ এই ম্যানিফেস্টো জানে না, পড়েন না, বা পড়ার সেই ধরনের সুযোগও তাদের নেই। তাদের কাছে আপনি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছেন হ্যাঁ এবং না দেওয়ার জন্য। এর ফলে আপনার কতগুলো টেকনিক্যাল প্রবলেম আপনি পড়বেন। যিনি এই প্রশ্নপত্রটি, আমি শুনলাম যে লাল রং দিবেন, নীল রং দিবেন, যে রঙই দেন না কেন, তিনি যখন বুঝতে পারবেন না, সেখানে উপস্থিত নির্বাচন কর্মকর্তা অথবা পোলিং এজেন্টদের কাছে পড়ে দেওয়ার যদি সহযোগিতা চান, আপনার এর ভেতর থেকে একটা প্রতিযোগিতা শুরু হবে। ওই ভোটারকে কোন দলের এজেন্টরা সহযোগিতা করবে, এবং এর ভেতর থেকে কেউ কেউ চেষ্টা করবে যে এটি পড়ার পাশাপাশি মার্কাটা মনে করিয়ে দেওয়া, যে এই মার্কাটা একটা ভোট দেন। আপনি বাইরের যে রাজনৈতিক সংঘাত, 400 গজের বাইরের যে সংঘাত, সেই সংঘাতটা টেনে নিয়ে আসছেন বুথের মধ্যে। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, আমার ধারণা কি, মোটামুটি আমরা যাদেরকে চিনি তাদের একটা বড় অংশ ইউনিয়ন পরিষদ নির্বাচন কন্ডাক্ট করার কোনো এক্সপেরিয়েন্স তাদের নেই। তারা ঢাকায় বসে যেভাবে ভাবছেন, ওই ভোলার একেবারে প্রত্যন্ত অঞ্চল অথবা গাইবান্ধার চরাঞ্চলের মানুষের ধারণা, তাদের যে প্র্যাকটিস, এই জিনিসগুলো অনেকেই জানেন না, এবং সেই কারণে এই ধরনের একটা বিষয় অনেকটা গায়ের জোরে জবরদস্তি করে এটি চাপিয়ে দিচ্ছে, এবং এর ভেতর থেকে আগামী নির্বাচনটা বিশৃঙ্খলার যে সংখ্যাগুলো করা হচ্ছে, সেই সংখ্যাটা আরো বাড়বে বলে আমার ধারণা। কিন্তু সরকার তো বারবার কথা দিচ্ছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোট আসলে হতে যাচ্ছে, এবং এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ভোটের ইতিহাস। তাহলে এত বিশৃঙ্খলার আশঙ্কা কেন আমাদের আসলে পড়তে হচ্ছে? স্বপ্নে যদি খান বিরিয়ানি তো খাওয়া ভালো, আপনি কেন নিচে চিতই পিঠা আর ওই শুটকি ভর্তা খাবেন? তো আমাদের সরকার যে স্বপ্নটা দেখছে, আপনার মাঠের অবস্থাটা বিবেচনায় রাখতে হবে। মাঠের যে সংঘাত, সেই সংঘাতটা আমাদের 10-15 জন মানুষ যদি অনুসারী হয়, ঢাকা শহরে যা খুশি তাই করা যায়। একটা মব ক্রিয়েট করব, আপনাকে ট্যাগ লাগাবো, আপনি দোসর, তারপরে আপনার বাড়িতে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঠিকানা দিয়ে দেওয়া হচ্ছে, অমুক গুলশানের অমুক রোডের এই বাড়ির এত নম্বর ফ্ল্যাটে থাকে, এবং এর ভেতর থেকে যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগটা আছে, সেই গ্রাউন্ডটা আমাদের এখানে এক্সিস্ট করছে। এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি কিভাবে একটা শান্তিপূর্ণ ভোটের আশা করেন? এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে রাজনীতিতে আপনি শুরুটা যেটা করেছেন, সবকিছুই ক্ষমতা কিনা। ইয়েস, সবকিছুই ক্ষমতা। ক্ষমতা যদি না হয়, আমি কয়েকদিন আগে একটা টেলিভিশনে বলেছিলাম যে আমাদের এখানে পলিটিক্স, আমি জামাতের রাজনীতির ক্রিটিক করতে গিয়ে বলেছিলাম যে তাদের পলিটিক্সটা অনেকটা মৌলভীবাজারের 7 রঙা চায়ের মতো। আমি সেটার ব্যাখ্যা নিশ্চয়ই শুনবো। একজন দর্শক আছেন, তার কাছ থেকে একটু আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, বিএনপির যারা 2006 সালে দল ভাঙনের জন্য লিপ্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় মনোনয়ন পত্র দেওয়া হলো। এখন বিএনপি কি তাদেরকে কোনো প্রতিক্রিয়া নিল না, বরং দলে টাইনা নিল? এটা কি বিএনপি ভালো করলো না খারাপ করলো? আপনি কি প্রথম কথাটা আমি একটু বুঝতে পারিনি, আপনি কি আরেকবার একটু বলতে পারেন? 2006-এ যারা দল ভাঙার ষড়যন্ত্র ছিল। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আজকে দুইজন আলোচক খুব ভালো মানের দুইজন আলোচক আছেন। তা আমি আজ আমার প্রশ্নটা হলো যে
আপনার হলো এই যে বর্তমান সরকার এনসিপি আর হলো গণ অধিকারের সরকার কিনা, এই দুই দলের সরকার কিনা, এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন কমিশন ডাকলো না, তার জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে? আর 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 আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আমার, আমাদের এলাকাতে বর্তমান সারের সংকট বেশি, খুব সংকট চলছে, চাহিদা মতো সার পাচ্ছে না। তো যদি আমি যেহেতু গ্রামে থাকি, যেহেতু আপনারা এই বিষয়ে একটু আলোচনা করলে সরকারের সাথে বা অন্য দলের সাথে, তাহলে আমাদের এলাকার লোকের উপকার হতে হবে আর কি। এটাই প্রশ্ন আমার। অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটিও নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো যেভাবে প্রশাসনকে চর দখলের মতো দখল করতে চাচ্ছে, এতে আগামী নির্বাচন এক্সক্লুসিভ, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হবে কিনা, এটাই প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। প্রথম দর্শকের প্রশ্নের রুমিনাপা আপনার কাছে একটু আসতে চাই। তিনি প্রশ্ন করেছেন 2006 সালে যারা বিএনপি ভাঙার চেষ্টা করেছিল তাদেরকে এবার নমিনেশন দিল বিএনপি, সেটা কি বিএনপি ভালো করলো নাকি খারাপ করলো? দেখুন, 1/11-এর পরে 17 বছর পার হয়ে গেছে এবং এর মধ্যে আওয়ামী লীগ ভোটে বিনা ভোটে 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। জি। এবং এই সময়টাতে আমরা যদি লক্ষ্য করি, 1/11-এর সময় কিন্তু আওয়ামী লীগ ভাঙারও চেষ্টা হয়েছে, কিন্তু সেই সময় যারা মূল ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ ভাঙবার, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, তাদের মন্ত্রীও বানিয়েছে, তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদেও বসিয়েছে। সুতরাং রাজনীতিতে না পুরো সাদা বা পুরো কালো বলাটা ভেরি ডিফিকাল্ট। আচ্ছা। হয়তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে বিবেচনা হয়তোবা সেই সময় নিয়েছে যে 1/11-এর সময় সে ষড়যন্ত্র করেছে হয়তোবা, কিন্তু তার জনপ্রিয়তা হয়তো এলাকায় আছে, কিংবা তার দক্ষতা হয়তো আছে যেটাকে আওয়ামী লীগ মনে করেছে আওয়ামী লীগ কাজে লাগাতে পারবে, তার হয়তো নির্বাচনে সেটা অত্যন্ত পলিটিক্যাল গুরুত্বপূর্ণ প্রজ্ঞা আছে। হ্যাঁ, সেটা একটা পার্টি চালাতে গেলে সেটা গুরুত্বপূর্ণ। সো বিএনপির ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই প্রযোজ্য, এবং মাঝখানে 17 বছরে কিন্তু অনেক পানি গড়িয়ে গেছে। এই 17 বছরে যারা 1/11-এ ঘটাতে চেয়েছেন, 1/11-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে, তারা কিন্তু কেউ দল ভেঙেছে বা ভাঙবার চেষ্টা করেছে বা দল থেকে গিয়ে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে কিংবা অন্য কোনোভাবে সুবিধা নিয়েছে, এরকম কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় নাই। সুতরাং দলে যদি তার সেরকম 17 বছর, লম্বা সময়, এবং এই কঠিন সময়টা যদি সে দলকেই দিয়ে থাকে এবং সেই সঙ্গে যদি তার এলাকায় জনপ্রিয়তা থাকে, তার সেই প্রুডেন্স থাকে, এবং দল যদি মনে করে যে দল তার অভিজ্ঞতা, তার দক্ষতাকে কাজে লাগাতে পারবে, তাহলে আমার মনে হয় না সেই নমিনেশন দেওয়াতে কোনো সমস্যা আছে। সম্পর্কে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে গুলশানে একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেখান থেকে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে যে মনোনয়ন পরিবর্তন করার। কারণ আমরা মনোনয়ন যখন ঘোষণা করা হলো, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একদিন পরও কারো মনোনয়ন পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা যোগ্য প্রার্থীকে আসলে মনোনয়ন দেওয়া হয়নি। এই সিদ্ধান্তটাকে নিয়ে আপনি কি বলতে চাইবেন? আমি মনে করি বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল, এই দলে প্রতি আসনে 5 থেকে 10 জন ক্যান্ডিডেট আছে, এর মধ্যে হয়তো একটু কম একটু বেশি, কিন্তু কাউকে আপনি অযোগ্য প্রার্থী বলতে পারবেন না। প্লাস 17 বছর বিএনপি কোনো নির্বাচনে অংশ নিতে পারে নাই। 2018 যে নির্বাচন হয়েছে সেটা রাতের নির্বাচন, ওটা নিয়ে আলাপ করে সময় নষ্ট করার কিছু নাই। সো এই মোটামুটি 17 বছর বিএনপি নির্বাচন হয় নাই। 2006 সালে যেই ভদ্রলোকের বয়স ছিল 60, যেটা বাংলাদেশের রাজনীতিতে মধ্য বয়স বলা যায়, হ্যাঁ, তার বয়স কিন্তু এখন 80। তিনি কিন্তু মাঝখানে 20 বছর তিনি কোনো নির্বাচনে যুক্ত হতে পারেন নাই। সো তিনিও এখন কিন্তু ক্যান্ডিডেট। আবার তার ছেলে যার বয়স হয়তো এখন 50, হি ইজ অলসো অ্যান অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। সো এই যে একটা চ্যালেঞ্জ, এইটা দলকে ফেস করতে হচ্ছে। 2 হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মনোনয়ন প্রাথমিক তালিকা, যেটা কিন্তু আমাদের মহাসচিব ঘোষণার সময়ই বলেছে এটা একটা প্রাথমিক তালিকা, এখানে পরিবর্তন আসবে। 63টা আসনে এখনো মনোনয়ন ডিক্লেয়ারই করা হয় নাই। সো অনেক রকম পরিবর্তন এখানে আসবে, যুক্ত হবে, কারণ নাম বাদ যাবে। এইটাকে আমার মনে হয় না খুব অবাক হওয়ার মতো কোনো সিদ্ধান্ত। অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই, আপনার কাছে একটু আসি। একজন দর্শক ছিলেন মুক্তার আলী, তিনি
তিনি প্রশ্ন করেছেন যে এনসিপি গণ অধিকার পরিষদ, এই সরকার কি আসলে এনসিপি এবং গণ অধিকার পরিষদের সরকার? তার সবগুলো প্রশ্ন একটু আপনাকে করে নেই। তা এরপরে প্রশ্ন তিনি করেছে যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যেহেতু এই সরকার নির্বাচন করতে চাচ্ছে, সেটি কি আসলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? এবং সারের সংকটের কথা তিনি বলছেন যে আমরা তো আসলে সরকারের সাথে যোগাযোগ করতে পারি না বা জায়গা মতো আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি না, আমরা তীব্র সারের সংকটে আছি, সেটি নিয়ে কিছু বলতে চান কিনা? ধন্যবাদ। আমি প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ মনে করি যে সার নিয়ে তিনি যে কথাটি বলেছেন, বাংলাদেশকে টিকিয়ে রেখেছে গরিব মানুষ। 3 গরিবের উপরে বাংলাদেশ টিকে আছে এবং তাদের উপরে আমরা এই যে হম্বিতম্বি যা করি 3 গরিবের উপরে। এক, গ্রামের গরিব কৃষক যিনি ফোন করলেন, সারের অভাবে কৃষিকাজ করতে পারছেন না, সারের দাম বেড়েছে, সরকার নির্ধারিত দামে সার পাওয়া যাচ্ছে না, তিনি তার উপরে ভিত্তি করে তার যে মেয়েটা ক্লাস 7-8-এ পড়ে, এখন মায়ের কোলে গল্প শুনতে শুনতে ঘুমানোর কথা, সে গাজীপুরের কোনো একটা বস্তির মধ্যে আছে, সকালবেলা আবার গার্মেন্টসে যাবে, আর তার যে ছেলেটা সাগর পাড়ি দিয়ে বিদেশে গেছে, তার প্রেরিত রেমিটেন্স। কিন্তু তাদের প্রতি রাষ্ট্র কখনো মানবিক না। গত গণ অভ্যুত্থানে প্রায় 287 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা একবারে সাধারণ মানুষ। এই সময়কালে গত 1 বছরে আপনি এই মানুষের রাজনীতির কথা শুনবেন না, এই যে সারের কথা শুনবেন না, কিন্তু আমরা সুযোগ পেলে তাদেরকে পোস্টার বয় বানিয়ে বিক্রি করে দেই, সুজনকে যেভাবে বিক্রি করছি। গত 1 বছর এনসিপির কোনো অনুষ্ঠানে সুজনকে দেখা যায়নি, সেই রিক্সাওয়ালা স্যালুট দেওয়া, কিন্তু এখন সুজনকে সামনে আনা হয়েছে। তার মানে এই না যে গরিব মানুষ, রিক্সাওয়ালা তারা পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু আপনি কি কাজে ব্যবহার করছেন। এই ভদ্রলোক যেটি বলেছে, আমি মনে করি যে সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি থাকা উচিত এইটা, কিন্তু এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের ভাবনার মধ্যে এই বিষয়গুলো নেই। প্রান্তিক মানুষ নেই, গরিব মানুষ নেই। এই শহরের মধ্যে সকালবেলায় ঘুম ভাঙার পরে আপনি প্রথম যে মানুষগুলোকে দেখেন, তার একটা হচ্ছে রাস্তা ঝাড়ু দেয়। ঢাকা শহরে প্রায় 25,000 মানুষ আছে, আর গার্মেন্টস শ্রমিক দল বেঁধে যাচ্ছে। তাদের জন্য তাদের ভাবনা নেই। যে আলোচনাগুলো হচ্ছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে, তারপরে যমুনাতে, ম্যাক্সিমামই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো স্টাডি সার্কেলের যে ইস্যু, সেই ইস্যুগুলো। গরিব মানুষের ভাবনার জায়গাটা এখানে নেই। আলু চাষিরা এবার ভয়ঙ্কর রকমের প্রতারিত হয়েছে, উৎপাদন করে দাম পাচ্ছে না, আলু মাঠ থেকে তোলেনি, কিন্তু শহরের মানুষকে আর কয়েকদিন পরে অস্বাভাবিক দামে আলু কিনতে হবে। আমরা অনুরোধ করব সরকারের কাছে, নির্বাচনটা ফার্স্ট প্রায়োরিটি সরকারের কাছে অবশ্যই, কিন্তু এই চাষির কাছে নির্বাচনের পাশাপাশি অবশ্যই সারটা প্রায়োরিটি। সরকার ইতোমধ্যেই সারের দাম বাড়ানোর কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা অনুরোধ করব সরকার সেই কাজটা না করুক। আমরা তো শরীফ ভাই এইভাবে তো বলতে পারি যে একজন কৃষকের কাছে কখনো কখনো নির্বাচনের থেকে সারটাই বেশি রাইট, আমি ওইটাই শুরুটাই বললাম যে এই মানুষের কাছে সবথেকে ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু শহরে আমরা বসবাস করি, অন্তত মবের ভয়ে বললাম যে তা না হলে বলবে যে তোমরা জুলাই যোদ্ধা, জুলাই স্পিরিটের বিরুদ্ধে আর কি। তো এই ভয়ে এই কথাটাই বললাম, কিন্তু আমি মনে করি এই কৃষকের প্রায়োরিটিটা ফার্স্ট, তাদের কথা সরকারের ভাবা উচিত, কিন্তু সরকার সেটি ভাবছে না। এনসিপি কি সরকারি দল? ইয়েস, এনসিপি সরকারি দল। সরকার, আপনার মনে থাকার কথা, এনসিপি নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত যে ধরনের রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পেয়েছে, এটা একেবারে সর্বোচ্চ জায়গার সাপোর্ট ছাড়া এটি কোনোভাবেই সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি আমার মনের কথা, আমার যে অভিমান অভিব্যক্তিগুলো প্রচার করি কার কাছে? সব থেকে আপন জন যাকে বলি, মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পদত্যাগ করতে চান, এই কথাটি তার প্রেস উইং, তিনি কি কত দামের জামা পরে পোপ জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন, সেটি আমরা প্রেস উইং এর দায়িত্বশীলদের মুখ থেকে শুনেছি, তার জামাটার দাম কত। কিন্তু তিনি পদত্যাগ করতে চান, এই তথ্যটি আমরা কিন্তু প্রেস উইং থেকে পাইনি, এনসিপির কাছ থেকে পেয়েছি। অর্থাৎ মানুষ তার সব থেকে আপন জনের কাছে যেহেতু তার মনের কথাটা বলে, অভিমানের কথাটা বলে, আমরা এনসিপির কাছ থেকে যেহেতু শুনেছি, তার মানে হলো যে সব থেকে তার কাছে। সরকারের একাধিক উপদেষ্টা এনসিপির পলিটিক্সের সাথে যুক্ত, সুতরাং এনসিপিকে সরকার চেষ্টা করছে, এবং আমার ধারণা যে আগামী নির্বাচনেও এনসিপি সরকারের একটা স্পেশাল ব্লেসিং পাবে। আমি কিন্তু কখনোই মনে করি না যে আগামী নির্বাচনটা সরকার ফেয়ার ইলেকশন করবে বা করতে পারবে, কারণ সরকার ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় তার নিরপেক্ষতা হারিয়েছে। আমি একটা জাস্ট উদাহরণ দেই, ঐক্যমত্য কমিশনের যে সমস্ত জায়গাগুলো একমত হওয়া গিয়েছিল, আমরা পরে দেখেছি বাড়িতে কাগজ নিয়ে কোথাও
ঘষা মাজা করে যুক্ত করা হয়েছে, কিছু কিছু বাদ দেওয়া হয়েছে, এবং তারপরে যে রিপারকেশনটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে A to Z সমস্ত রাজনৈতিক দল সরকারের সেই সিদ্ধান্তের ক্রিটিক করেছে, সমালোচনা করেছে, এবং তাদের সমালোচনার কেন্দ্রে ছিল আলী রিয়াজ, জি, কমিশনের ভাইস চেয়ারম্যান, কমিশনের প্রধান ছিলেন ডক্টর ইউনূস। সেই আলী রিয়াজকে তার 10 দিন পরে ডেকে এনে প্রমোশন দেওয়ার ভেতর থেকে আমার কাছে মেসেজটা আছে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে, সরকারের কাছ থেকে, যে তোমাদের সমালোচনা, তোমাদের উদ্বেগকে আমি থোড়াই কেয়ার করি। সরকার কারো ভিন্ন মত, কারো মতামত কোনো ধরনের গুরুত্ব দেয় না। জি, অসংখ্য ধন্যবাদ। রুমিন আপা, আপনার কাছে একটি যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে জানতে চাইবে, একটু বন্দরের প্রশ্ন নিয়ে একটু কথা বলি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন যে রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন। অন্যদিকে আপনাদের নেতা তিনি জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আসলে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। কোনটা আসলে ঠিক? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন এটি অত্যন্ত সঠিক, এবং এই কথাটি আমি বন্দর যে যখন দেওয়া হলো, মানে যেদিন শেখ হাসিনার রায় হলো সেদিনই তো হলো, তখন থেকে আমি বলে আসছি। দেখুন, এই দুটো ডিসিশন, বন্দরের ডিসিশন এবং আরেকটা যেটা এলডিসি উত্তরণ, এটারই কিন্তু একটা লং টার্ম এফেক্ট আছে, এবং নেক্সট যে গভর্নমেন্ট আসবে এই লং টার্ম সিদ্ধান্তগুলো কিন্তু তার উপরে চাপ তৈরি করবে, তার উপরে বর্তাবে, তার উপর ম্যান্ডেটরি হয়ে আসবে। আমার প্রশ্ন খুব বেশি না, আমার প্রশ্ন হচ্ছে এই যে এগ্রিমেন্টটা হলো, টার্মিনাল দেওয়ার এগ্রিমেন্ট না, বন্দর দেওয়ার এগ্রিমেন্ট হয়নি। অনেকেই বলার চেষ্টা করছে যে আমরা বলছি বন্দর দেওয়ার এগ্রিমেন্ট হচ্ছে, এটা ভুল। না, বন্দর না, টার্মিনালের অপারেশনাল এগ্রিমেন্ট। আমি বুঝেছি, আমি জানি, আমরা বুঝেছি, কিন্তু এইটা আপনি দিলেন এমন একটা সময়ে যখন পুরো দেশের নজর অন্য আরেকটা দিকে। তার মানে ইট শোজ যে আপনি চেয়েছেন যাতে এই বন্দরটা নিয়ে খুব বেশি আলোচনা না হয়, এবং আলোচনা খুব বেশি হয়ও নাই। প্রত্যেকের নজর ছিল আইসিটি ট্রাইব্যুনালে, প্রত্যেকের নজর ছিল 32 নম্বরে, সুতরাং এই বন্দর নিয়ে আলোচনা হয় নাই, যেটা আপনি চেয়েছেন। কিন্তু এই চাওয়াটা আপনি চাইলেন কেন? 1 2 হলো বন্দরে সবই নাকি নন ডিসক্লোজার, খুবই বেসিক কিছু ইনফরমেশন, 33 বছর একটা, আরেকটা বোধহয় 25 বছর, এই 22 বছর, এর বাইরে খুব বেশি ইনফরমেশন আপনি পাবেন না। এই লুকোচুরিটা কেন? 3 হচ্ছে আপনাদের যে সোর্স অফ পাওয়ার 106 অফ দি কনস্টিটিউশন, সেটা পরিষ্কার বলে দিচ্ছে দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করিবার জন্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ দ্বারা সরকার গঠিত হইবে। দৈনন্দিন কার্যাবলী, এটা কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা কোনো স্পর্শকাতর সিদ্ধান্ত, এটা কোনো লং টার্ম ডিসিশন দেয়ার ব্যাপারে আপনাকে বারিত করছে। তাহলে না হলে তো একটা নির্বাচিত আর একটা অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য কি থাকে? আমরা নির্বাচনটাকে এত জোর দেই কেন? তাহলে তো এরকম দেশি বিদেশি শিক্ষিত মানুষ দিয়ে আমরা তো চালাই দিতে পারি, এনজিও পিপল দিয়ে তো আমরা গভর্নমেন্টই রান করতে পারি। তাহলে আমাদের নির্বাচিত সরকারের সাথে এইরকম ইন্টারিম সরকার, এটাকে কিন্তু পুরো সরকার বলা হয় না, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে মূল সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের পার্থক্য। ধন্যবাদ। শরীফ ভাই, আপনার কাছে ওই প্রশ্নটা নিয়ে আসি। আমাদের তৃতীয় দর্শক তিনি প্রশ্ন করেছিলেন যে ক্ষমতায় যাবার জন্য প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হচ্ছে, সেটাতে ক্রেডিবল ইলেকশন কিভাবে আসলে সম্ভব? ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের কথা বলেছেন। ধন্যবাদ। এবার যে ইলেকশনের প্রস্তুতিটা নেওয়া হচ্ছে, এখন পর্যন্ত আমার বিশ্বাস হয় না যে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। একটা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল প্রতিবারই যে অংশগ্রহণ করে তা না। আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে একতরফা, তখন আমরা এই কথাগুলো বলতাম যে পাবলিকের পার্টিসিপেশনটা কেমন, পাবলিক কি ভোট দিতে যাচ্ছে কিনা। কিন্তু আমরা সারাদিন পরে সন্ধ্যাবেলায় দেখতাম কোনো আসনে, কোনো কেন্দ্রে 15টা ভোট পড়েছে, কোথাও 25টা ভোট পড়েছে, অর্থাৎ পাবলিক ভোট দিতে যেত না। সরকার এখন পর্যন্ত যে মেসেজটা আমাদের কাছে দিচ্ছে, কোথাও কোথাও ফুলিয়ে ফাঁপিয়ে কতগুলো বার্তা দিচ্ছে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে সরকারের যে ক্যাপাসিটি আছে। আমি একটু এর সাথে একটা সম্পর্ক প্রশ্ন করে শরীফ ভাই, আমি যে দ্বিতীয় শিরোনামটি পড়ছিলাম যে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে পশ্চিমাদের চাপ নেই, পররাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা বলেছেন, সেটিকে এটি নিশ্চিত করে যে এটি যদি এটি যদি অংশগ্রহণমূলক, সব দলের অংশগ্রহণমূলক না হয়, সেক্ষেত্রে বাইরে থেকে কোনো চাপ আসবে না বা সেটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে না? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্নটা করাটাই অপ্রয়োজনীয়। আমার দেশের নির্বাচন, আমরা কি ইন্ডিয়ান নির্বাচন বা নেপালের নির্বাচন নিয়ে এই ধরনের প্রশ্ন করি কিনা, বা তারা হস্তক্ষেপ করার সুযোগটা থাকে কিনা? আমার
দেশের পলিটিক্স আমি ঠিক করব কিভাবে এখানে নির্বাচনটা হবে, কিভাবে সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অযাচিত কতগুলো বিষয় টেনে নিয়ে আসি। একজন বিদেশি এলে দৌড়ে যায় যে বাংলাদেশের বিচার নিয়ে আপনার মতামতটা বলেন, এটা নিয়ে আপনার মতামতটা বলেন। এটা একটা স্বাধীন দেশের কাছে এটা অপ্রত্যাশিত। যদিও আমাদের এখানে বিচার বলেন, নির্বাচন বলেন, সবকিছুই একটা রাজনৈতিক পূর্ব ধারণার জায়গা থেকে এই কাজগুলোকে করা হয়। নির্বাচন ফেয়ার করার জন্য যে ধরনের আয়োজন থাকা দরকার সেই আয়োজনটা সরকারের নেই। সরকার ইতোমধ্যেই দেশটাকে এক ধরনের মবের হাতে ছেড়ে দিয়েছে। আজকে দিনে বাউলদের উপরে হামলার প্রতিবাদ করার জন্য খুলনাতে হামলা হয়েছে, ঠাকুরগাঁয়ে হামলা হয়েছে। আমাদের ফিল্ডে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। এটি কিন্তু পুলিশের সঙ্গে স্বাভাবিক সময়ে যে শুধু পুলিশ এই জায়গাগুলোকে কন্ট্রোল করে বা ভূমিকা রাখে, এখন কিন্তু সেনাবাহিনীও আছে। কোন সেনাবাহিনী? যে সেনাবাহিনী আফ্রিকার বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠা করেছে। তাহলে সেই সেনাবাহিনী আমার এখানে কেন নিজের দেশের মাতৃভূমিতে ভূমিকা রাখতে পারছে না? সরকারের কাছে এই প্রশ্নটি করলে সরকারের বিভিন্ন জায়গা থেকে মাথা বের করে বলে যে এটি হচ্ছে এক ধরনের প্রেশার গ্রুপ। অর্থাৎ এই যে অন্যায় কাজটা, এই অন্যায় কাজটা কিন্তু সরকারের বিভিন্ন জায়গা থেকে থিওরিটিক্যাল যে সাপোর্টটা দিচ্ছে, এই সাপোর্টটা যদি থাকে সরকারের মধ্যে, এই মতাদর্শের মানুষ যদি থাকে যারা একজনকে পিটিয়ে মেরে ফেলাকে বলে যে প্রেশার ক্রিয়েট করছি, তাহলে এই সরকারের পক্ষে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য অসংখ্য ধন্যবাদ রবিন আপু, অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।